ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে ডিএসসিসি 2 এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি কিন্তু তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সেই সাজেশান ধরে ধরে কিন্তু আমি অনেক 5 নম্বরের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও সাজেশান চেক আউট করোনি, অবশ্যই চেক আউট করে নাও এবং সাজেশানটি খাতায় নোট ডাউন করে নাও। সাজেশান ধরে ধরে আমি যে 5 নম্বরের অ্যান্সারগুলিও দিয়েছি, তোমরা আগেভাগে কিন্তু খাতায় নোট ডাউন করে নাও, যাতে এক্সামের জন্য আগেভাগে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। আজকে যে প্রশ্নটি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 20 নম্বরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এবার আমি অ্যান্সারটি পড়ছি, তোমরা দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। প্রাচীন রোমের সভ্যতা, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর অন্যতম ভিত্তি ছিল দাস ব্যবস্থা। এই ব্যবস্থা ছাড়া রোমান সাম্রাজ্যের দৈনন্দিন জীবন প্রায় অকল্পনীয় ছিল। যুদ্ধবন্দী, দণ্ডিত অপরাধী, ঋণগ্রস্ত ব্যক্তি কিংবা দাসদের সন্তানদের রোমান সমাজে দাস হিসাবে পরিগণিত করা হতো। দাসপ্রথা শুধু রোমের অভ্যন্তরীণ অর্থনীতির চালিকা শক্তি ছিল না, এটি সাম্রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিমত্তার প্রতীক হিসেবেও বিবেচিত হতো। রোমের বিখ্যাত ঐতিহাসিক ট্যাকিটাস ও প্লুটার্ক দাস ব্যবস্থার নিষ্ঠুরতার এবং এর বিরুদ্ধে বিদ্রোহের কারণ বিবরণ দিয়েছেন, যা রোমান সমাজের এক নির্মম বাস্তবতাকে তুলে ধরে। প্রথম প্যারাটি বলে দিলাম। দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। প্রাচীন রোমে যুদ্ধবন্দীদের দাসে পরিণত করা হতো। রোমানরা যখন কোনো নতুন ভূখণ্ড জয় করত, তখন পরাজিত সৈন্য ও সাধারণ জনগণের একটি বড় অংশকে দাস হিসেবে বিক্রি করা হতো। বিশেষ করে গ্রিস, গল, ব্রিটেন ও পূর্বাঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষকে দাস হিসেবে ধরে আনা হয়েছিল। এছাড়া মানব পাচার, দাস ব্যবসা এবং দাসদের সন্তান জন্মের মাধ্যমেও দাসদের সংখ্যা বৃদ্ধি পেত। অনেক দরিদ্র রোমান নাগরিক আর্থিক সংকটের কারণে নিজেদেরকে সন্তানদের দাস হিসেবে বিক্রি করতে বাধ্য হতো। পরের প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তোমরা তাহলে সেখানে পিডিএফ আকারে সরাসরি নোটস পেয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। দাসদের জীবন ছিল অত্যন্ত কঠিন এবং সম্পূর্ণভাবে তাদের মালিকের ইচ্ছার উপর নির্ভর করত। কিছু শিক্ষিত ও দক্ষ দাস ভাগ্যবান ছিল, যারা শিক্ষক, চিকিৎসক, লেখক, হিসাবরক্ষক কিংবা ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করত। তাদের তুলনামূলক ভালো জীবনযাপন করার সুযোগ থাকত। তবে অধিকাংশ দাসকে অত্যন্ত কঠিন শারীরিক শ্রম দিতে হতো, বিশেষ করে কৃষিক্ষেত্র, খনি ও বড় নির্মাণ প্রকল্পে। অনেক সময় দাসদের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করা হতো এবং তাদের ওপর কঠোর শাস্তি প্রয়োগ করা হতো। তারপরে প্যারা দেখো কী রয়েছে। গৃহস্থালী দাসদের অবস্থান তুলনামূলক ভালো হলেও তাদের ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। তারা ধনী পরিবারে রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাগান পরিচর্যা এবং শিশুদের দেখাশোনার কাজ করত। ধনী রোমানরা কখনো কখনো তাদের দাসদের প্রতি সহৃদয় আচরণ করত, তবে বেশিরভাগ ক্ষেত্রে দাসরা ছিল নিছক এক প্রকার সম্পদ। তাদের নিয়ে মালিক যে কোনো সিদ্ধান্ত নিতে পারত। প্রাচীন রোমে দাসদের প্রতি অত্যাচারের নানান নিদর্শন দেখা যায়। দাসদের মালিকরা প্রয়োজনে বা মজার ছলে তাদের কঠোর শাস্তি দিত। অনেক ক্ষেত্রে অকারণে দাসদের মারধর করা হতো, ক্ষুধার্ত রাখা হতো, এমনকি কখনো কখনো তাদের হত্যা করা হতো। যদি কোনো দাস তার মালিককে হত্যা করত, তবে পুরো গৃহস্থালীর সব দাসকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই কঠোর আইনের মাধ্যমে রোমান সমাজে দাস বিদ্রোহের দমন করা হতো। তবে সব দাসের জীবন সমান দুর্বিষহ ছিল না। শিক্ষিত দক্ষ দাসরা অনেক সময় তাদের কর্তব্যের মাধ্যমে মালিকের বিশ্বাস অর্জন করত এবং মুক্তি লাভের সুযোগ পেত। দাস মুক্তির প্রক্রিয়াকে বলা হতো ম্যানুমিশন। তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে কিন্তু অবশ্যই হাইলাইটস করবে, ঠিক আছে? এই জিনিসগুলো যেগুলো আমি বোল্ড আকারে করেছি কালো কালারে, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় ওই জিনিসগুলো হাইলাইটস করার চেষ্টা করবে, যাতে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায়। তারপর দেখো কী রয়েছে। মালিক চাইলে তার বিশ্বস্ত দাসকে মুক্তি দিতে পারত, অথবা তার দাস নিজেও নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে স্বাধীনতা অর্জন করতে পারত। মুক্তিপ্রাপ্ত দাসদের লিবার্টিনি বলা হতো এবং তারা সমাজে সীমিত নাগরিক অধিকার লাভ করত। পরবর্তী প্যারা দেখো। রোমান অর্থনীতিতে দাসদের ভূমিকা ছিল অপরিসীম। রোমান কৃষি ব্যবস্থা অনেকাংশে দাস শ্রমের ওপর নির্ভরশীল ছিল। ধনী জমির মালিকেরা দাসদের দিয়ে তাদের বিশাল জমিগুলো চাষ করাতো
এবং সস্তা শ্রম পাওয়ার কারণে তারা বিশাল মুনাফা অর্জন করত। একইভাবে খনি ও কারখানাগুলোতে দাসরা অত্যন্ত দুর্বিষহ পরিবেশে কাজ করত। কিছু দাসকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কারিগর, নির্মাতা বা প্রশাসনিক সহকারী হিসেবে নিয়োজিত করা হতো। তারপরে দেখো, প্রাচীন রোমের বিনোদন জগতে দাসদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গ্ল্যাডিয়েটররা প্রায়শই দাস হতো, যারা প্রশিক্ষণ নিয়ে জীবন মরণ যুদ্ধের জন্য প্রস্তুত হতো। রোমান অভিজাতরা গ্ল্যাডিয়েটরদের লড়াই উপভোগ করত এবং এ ধরনের প্রতিযোগিতাগুলো ছিল অত্যন্ত জনপ্রিয়। অনেক দাসকে জোরপূর্বক যুদ্ধে নামানো হতো, যেখানে তারা হয় বিজয়ী হতো, না হয় মৃত্যুবরণ করত। দাসদের বিদ্রোহ প্রাচীন রোমের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দাসরা বিভিন্ন সময় দুঃসহ অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো স্পার্টাকাসের বিদ্রোহ। আমি কিন্তু তোমাদের 5 নম্বরে একটি গুরুত্বপূর্ণ টিকা দিয়েছিলাম, স্পার্টাকাসের বিদ্রোহ। অলরেডি অ্যান্সারও আমি পোস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই সেই অ্যান্সারটিও খাতায় নোট ডাউন করে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পার্টাকাসের বিদ্রোহ। তোমাদের জন্য টিকা আসনের সেমিস্টারের জন্য স্পার্টাকাসের বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট। স্পার্টাকাস ছিলেন এক গ্ল্যাডিয়েটর, যিনি হাজার হাজার দাসকে নেতৃত্ব দিয়ে রোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলেছিলেন। যদিও শেষ পর্যন্ত তার বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, তবে এটি রোমান সমাজকে দাস প্রথার নেতিবাচক দিক নিয়ে ভাবতে বাধ্য করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে দাসদের প্রতি রোমানদের দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তিত হতে থাকে। রোমান সাম্রাজ্যের শেষের দিকে দাসত্ব কমতে থাকে এবং আরও বেশি মানুষ মুক্তি লাভ করে। খ্রিস্ট ধর্মের প্রসারের ফলে দাসদের প্রতি কিছুটা মানবিক আচরণ দেখানো শুরু হয়, কারণ খ্রিস্ট ধর্ম সাম্যের বাণী প্রচার করত। যদিও দাসপ্রথা একেবারে বিলুপ্ত হয়নি, তবে এটি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। রোমান আইনেও দাসদের প্রতি মৌলিক কিছু অধিকারের স্বীকার করা হয়েছিল। ধীরে ধীরে দাসদের প্রতি নিষ্ঠুর আচরণ সীমিত করার জন্য আইন প্রণয়ন করা হয়। কিছু ক্ষেত্রে মালিকদের কঠোরভাবে শাস্তি দেওয়া হতো যদি তারা দাসদের অকারণে হত্যা করত। তবে এসব আইন কার্যকর করার ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা ছিল এবং দাসদের দুর্দশা পুরোপুরি শেষ হয়নি। তারপরে দেখো, রোমান দাস ব্যবস্থা শুধু অর্থনৈতিক ব্যবস্থার অংশ ছিল না, এটি তাদের সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোরও অপরিহার্য অংশ হয়ে উঠেছিল। দাসদের শ্রম ছাড়া বিশাল রোমান সাম্রাজ্যের প্রশাসন, কৃষি ও নির্মাণ শিল্প টিকিয়ে রাখা কঠিন ছিল। এমনকি ধনী রোমান নাগরিকদের বিলাসবহুল জীবনযাপনও দাসদের ওপর নির্ভরশীল ছিল। দাসপ্রথার পতনের একটি বড় কারণ ছিল সাম্রাজ্যের ক্রমশ দুর্বল হয়ে পড়া এবং অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন। যখন রোমান সাম্রাজ্যের সম্প্রসারণ থেমে যায় এবং নতুন যুদ্ধবন্দীদের দাস বানানোর সুযোগ কমে যায়, তখন দাসদের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে। একই সঙ্গে নতুন কৃষি ও উৎপাদন পদ্ধতির উদ্ভাবনও দাস শ্রমের ওপর নির্ভরশীলতাকে কমিয়ে আনে। মধ্যযুগের দিকে আস্তে আস্তে রোমান দাস ব্যবস্থা ধীরে ধীরে ফিউডাল ব্যবস্থায় পরিণত হয়, যেখানে দাসদের পরিবর্তে কৃষক ও শ্রমিক শ্রেণী ভূমি মালিকদের জন্য কাজ করতে শুরু করে। যদিও শ্রমিকদের অবস্থা সবসময় উন্নত ছিল না, তবে তারা দাসদের মতো সম্পূর্ণরূপে মালিকের ব্যক্তিগত সম্পত্তি ছিল না। তারপরে দেখো, প্রাচীন রোমে দাস ব্যবস্থা আজকের সমাজের তুলনায় অমানবিক বলে মনে হতে পারে, তবে সে সময় এটি ছিল স্বাভাবিক বাস্তবতা। এটি শুধু রোমেই সীমাবদ্ধ ছিল না, বরং বিশ্বের অনেক প্রাচীন সভ্যতায় দাসশ্রমের ওপর নির্ভর করেছিল। রোমানদের দাসপ্রথা যেমন তাদের সাম্রাজ্যের শক্তির ভিত্তি তৈরি করেছিল, তেমনি এটি তাদের সমাজে এক বৈষম্যমূলক ব্যবস্থার জন্ম দিয়েছিল। তারপর দেখো লাস্ট প্যারা কী রয়েছে। অবশেষে দাসপ্রথার পতনের মাধ্যমে রোমান সমাজ ধীরে ধীরে নতুন সামাজিক কাঠামোর দিকে অগ্রসর হয়। বিখ্যাত ঐতিহাসিক এডওয়ার্ড গিবন তার দ্য হিস্ট্রি অব দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার গ্রন্থে উল্লেখ করেছেন যে দাসশ্রমের ওপর রোমানদের অতিরিক্ত নির্ভরশীলতা তাদের অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে গিয়েছিল। দাসপ্রথা যতই নির্মূল হোক না কেন, এটি প্রাচীন রোমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা তাদের সাম্রাজ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ 20 মার্কসের অ্যান্সারটি শেয়ার করে দিলাম। অবশ্যই খাতায় দেখে তোমরা নোট ডাউন করে নাও এবং পরবর্তী তোমরা কোন ভিডিও চাও, অর্থাৎ কোন অ্যান্সার চাও, অবশ্যই কমেন্টস করে জানাও। আমি তোমাদেরকে অ্যান্সারটি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।